প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। তো বন্ধুরা, আমরা গত ক্লাসে তারবিহীন মাধ্যম নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং তারবিহীন মাধ্যমের মধ্যে আমরা আলোচনা করেছিলাম বেতার তরঙ্গ কি, মাইক্রোওয়েভ কি, মাইক্রোওয়েভের মধ্যে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ আর স্যাটেলাইট মাইক্রোওয়েভ যে দুইটা ছিল এটা নিয়ে আলোচনা করেছি। ইনফ্রারেড রশ্মি নিয়েও আলোচনা করেছি। এছাড়াও আমি গতদিন হটস্পট প্রযুক্তি নিয়ে আলোচনা করেছিলাম, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এগুলো উল্লেখযোগ্য ছিল। এবং তোমাদের মধ্যে অনেকে এই ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স বিষয়ক যে টপিকগুলো আছে এগুলো নিয়ে আর একটু জানতে চেয়েছো। আমি প্রয়োজনে আজকে ক্লাসের শুরুতে আমি এই যে গত দিনের ক্লাসে যে বিষয়গুলো নিয়ে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স প্রযুক্তি নিয়ে আলোচনা করেছিলাম সেগুলোর আবারই কিছু পুনরাবৃত্তি করছি। এগুলো আমি আবার আলোচনা শেষে তারপরে আমি নতুন টপিকে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা আসল পুরোনো দিনে গত দিনে যে আলোচনাগুলো করেছিলাম আমি একটু একটু করে সেগুলো ক্লিয়ার করে দেই। যেমন আমি প্রথম দিন বলেছিলাম হটস্পট প্রযুক্তি কি। ওয়্যারলেস ডেটা কমিউনিকেশনের দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে হটস্পট প্রযুক্তি আর একটা হচ্ছে মোবাইল কমিউনিকেশন। প্রথমে আসো এই হটস্পটটা কি জিনিস দেখো। আচ্ছা, হটস্পট হচ্ছে এক ধরনের ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম যা বিভিন্ন মোবাইল কম্পিউটার, বিশেষ করে স্মার্টফোন, ল্যাপটপ, পিডিএ, নেটবুক, নোটবুক, এই সমস্ত ডিভাইসগুলোতে ইন্টারনেট সরবরাহের কাজ করে থাকে। তাহলে হটস্পট এক ধরনের তারবিহীন নেটওয়ার্ক প্রযুক্তি যা মোবাইল কম্পিউটার, বিশেষ করে তোমার স্মার্টফোন, ল্যাপটপ, নেটবুক, নোটবুক, পিডিএ, এই জাতীয় ডিভাইসগুলোতে ইন্টারনেট সরবরাহের কাজ করে থাকে। এবং আমাদের সিলেবাসে তিন ধরনের হটস্পট প্রযুক্তি নিয়ে আলোচনা আছে। প্রথমত আছে হচ্ছে ওয়াইফাই, প্রথমত আছে হচ্ছে ব্লুটুথ, এরপরে আছে হচ্ছে ওয়াইফাই, এরপরে আছে হচ্ছে ওয়াইম্যাক্স। ব্লুটুথ, ওয়াইফাই আর একটা হচ্ছে ওয়াইম্যাক্স। তা আমি গতদিনও এই প্রযুক্তিগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে আবার এই শুরুতে এই প্রযুক্তিগুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে নিই। তাহলে দেখো, প্রথমে আছে হচ্ছে ব্লুটুথ প্রযুক্তি। ব্লুটুথ কি জিনিস আমরা প্রথমে একটু আলোচনা করে নেই। ব্লুটুথ কি? দেখো, ব্লুটুথ এক ধরনের পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্রোটোকল। ভালো করে খেয়াল করো, ব্লুটুথ এক ধরনের তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্রোটোকল, যেটাকে WPAN ও বলা হয়ে থাকে, ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আবার বলি, ব্লুটুথ এক ধরনের WPAN প্রযুক্তির একটা প্রোটোকল, ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্রোটোকল বা তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্রোটোকল, যা খুবই স্বল্প দূরত্বে, যেমন 10 মিটারের মধ্যে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এবং এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 2400 থেকে 2483.5 মেগাহার্টজ পর্যন্ত। আর তুমি যদি গিগাহার্টজে হিসাব করো তাহলে 2.4 থেকে 2.4835 গিগাহার্টজ পর্যন্ত। তাহলে আমরা কি জানলাম যে ব্লুটুথ এক ধরনের তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্রোটোকল বা WPAN, ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্রোটোকল, যা খুব স্বল্প দূরত্বে 10 মিটারের মধ্যে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ 2400 থেকে 2483.5 মেগাহার্টজ, এবং তুমি যদি গিগাহার্টজে হিসাব করো সেক্ষেত্রে 2.4 থেকে 2.4835 গিগাহার্টজ পর্যন্ত। এবং আমি গতদিন এদের স্ট্যান্ডার্ড নিয়েও আলোচনা করেছিলাম। যেমন ব্লুটুথের স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.15। দেখো, আমি এটা মুছে ফেললাম। দেখো, ব্লুটুথের স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.15, IEEE 802.15। আচ্ছা, IEEE কি আমি গতদিন বলেছিলাম ইন্টারন্যাশনাল ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, তার মানে
ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের আন্তর্জাতিক যে ফোরাম সেটাকে বলা হয় IEEE এবং ব্লুটুথের স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.15। ওকে, আচ্ছা, তার মানে এই যারা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের যে আন্তর্জাতিক ফোরাম আছে তারা বিভিন্ন কমিউনিকেটিং ডিভাইসের স্ট্যান্ডার্ড নির্ধারণ করে। এইটা কভারেজ এরিয়া, ফ্রিকোয়েন্সি লেভেল, সাউন্ড লেভেল এগুলো বিবেচনা করে এই স্ট্যান্ডার্ডটা প্রদান করে থাকে এবং ব্লুটুথের ক্ষেত্রে স্ট্যান্ডার্ডটা IEEE 802.15। ওকে, তাহলে আমরা ব্লুটুথ সম্পর্কে জানলাম। এবার খেয়াল করো, ব্লুটুথের মানে গঠনকারী মৌলিক উপাদানকে বলা হয়ে থাকে পিকোনেট। ব্লুটুথ গঠনকারী মৌলিক উপাদান, যেটা ব্লুটুথের মৌলিক উপাদান, নেটওয়ার্কের যে মৌলিক উপাদান, এটাকে বলা হয়ে থাকে পিকোনেট। দেখো, ব্লুটুথ গঠনকারী মৌলিক উপাদানকে পিকোনেট বলা হয়। একটা পিকোনেটের আওতায় থাকে 7টি স্লেভ বা দাস নোড। নোড মানে সংযুক্ত কম্পিউটার, আর একটা মাস্টার বা প্রভু নোড। মাস্টার বা প্রভু নোড, একটা হচ্ছে মাস্টার বা প্রভু নোড, সে কমান্ড প্রদান করে এবং বাকি 7টা যে স্লেভ বা দাস নোড এরা হচ্ছে সেই কমান্ড অনুযায়ী তোমার তাদের নেটওয়ার্কে যাবতীয় কাজ সম্পাদন করে থাকে। তাহলে আমরা কি বললাম যে পিকোনেটের আওতায় থাকে হচ্ছে 7টা স্লেভ বা দাস নোড, একটা মাস্টার বা প্রভু নোড। এই 7টা স্লেভ বা দাস নোড যেটা, এরা সর্বদা সক্রিয় বা অ্যাক্টিভ নোড হচ্ছে এই 7টা সক্রিয় বা অ্যাক্টিভ অবস্থায় থাকে। আবার বলি, 7টা স্লেভ বা দাস নোড আর একটা হচ্ছে মাস্টার বা প্রভু নোড। আচ্ছা, পিকোনেট, আবার বলি, ব্লুটুথ গঠনকারী মৌলিক উপাদানগুলোকে পিকোনেট বলে। আচ্ছা, একটা পিকোনেটের আওতায় থাকে 7টা স্লেভ নোড আর একটা হচ্ছে মাস্টার বা প্রভু নোড। আচ্ছা, এই 7টা স্লেভ বা দাস মানে 7টা স্লেভ বা দাস বা এরাই হচ্ছে সর্বদা সক্রিয় অবস্থায় থাকে। যদি কখনো এমসিকিউ তে আসে যে পিকোনেটে কয়টা নোড সক্রিয় অবস্থায় থাকে, অবশ্যই সেটা 7টি নোড দিতে হবে। তবে পিকোনেটে সর্বোচ্চ 255টি নোড যুক্ত থাকতে পারে। 255টি নোড যুক্ত থাকতে পারে। সর্বোচ্চ 255টা নোড যুক্ত থাকতে পারে। এর মধ্যে সক্রিয় হচ্ছে, এদের মধ্যে সক্রিয় হচ্ছে 7টি আর বাকি নিষ্ক্রিয় হচ্ছে 248টি। আমি আবার বলি, ব্লুটুথ গঠনকারী মৌলিক উপাদান পিকোনেট। একটা পিকোনেটের আওতায় থাকে 7টা স্লেভ বা দাস বা সক্রিয় নোড আর একটা থাকে মাস্টার বা প্রভু নোড। যে মাস্টার বা প্রভু নোডটা কমান্ড প্রদান করে, আদেশ দেয় এবং বাকি 7টা স্লেভ নোড সেই আদেশ অনুসরণ করে নেটওয়ার্কের কার্যাবলী সম্পাদন করে। এবং স্লেভ নোডগুলো শুধুমাত্র তাদের কাজের জন্য মাস্টার নোডকেই দায়বদ্ধ থাকে, অন্য কোনো নোডের কাছে এরা দায়বদ্ধ থাকে না। শুধু প্রত্যেকটা স্লেভ নোডের সাথে মাস্টার নোড কানেক্টেড থাকে। তবে সর্বোচ্চ 255টা নোড যুক্ত থাকতে পারে। তবে 255টা যুক্ত থাকলেও সক্রিয় থাকবে হচ্ছে 7টা, বাকি 248টা নিষ্ক্রিয় অবস্থায় থাকবে। আচ্ছা, এরপরে দেখো, পিকোনেটের যে আছে, দুটো পিকোনেটের সংযোগস্থলকে বলা হয়ে থাকে স্ক্যাটার নেট। দুটো পিকোনেট, এই দুটো পিকোনেটের সংযোগস্থলকে দুইটি পিকোনেটের সংযোগস্থলকে স্ক্যাটার নেট বলে। দুটো পিকোনেটের সংযোগস্থলকে বলা হয়ে থাকে স্ক্যাটার নেট। আচ্ছা, এবার আমরা ব্লুটুথের মানে আবিষ্কারক যে কোম্পানি, সেটা হচ্ছে তোমার এরিকসন মোবাইল কোম্পানি। খুব জনপ্রিয় একটা মোবাইলের মানে নির্মাণকারী একটা প্রতিষ্ঠান ছিল একটা সময়। সেই এরিকসনই এই ব্লুটুথ আবিষ্কার করেন এবং এই ডেনমার্কের রাজা হেরাল্ড ব্লুটুথের নাম অনুসরণ করে এর নাম ব্লুটুথ দেওয়া হয়েছিল। আচ্ছা, তাহলে ব্লুটুথ সম্পর্কে আমরা মোটামুটি এদের গঠন সম্পর্কে একটা ধারণা হলো। এবার এদের কাজগুলো আমরা একটু জেনে নিই। দেখো, ব্লুটুথের সুবিধা অসুবিধাগুলো আমরা একটু দেখি। ব্লুটুথের সুবিধা হচ্ছে
স্বল্প দূরত্বে ব্যবহৃত ওপেন ওয়্যারলেস প্রোটোকল স্বল্প তরঙ্গ দৈর্ঘ্যে রেডিও ওয়েভ ব্যবহার করে। আচ্ছা, এটা একটা তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্রোটোকল। এছাড়া দেখো কভারেজ এরিয়া 1 থেকে 100 মিটার বলেছে বইতে, কিন্তু 100 মিটার না, কার্যত এটা 10 মিটার হয়ে থাকে। আচ্ছা, সাধারণত ব্লুটুথের কনফিগার করতে হয় না, বিদ্যুৎ খরচ কম, ডিভাইসগুলোর মধ্যে কোনো বাধা থাকলে অসুবিধা হয় না, নেটওয়ার্ক ব্যবহারকারী প্রয়োজনে পাসওয়ার্ডও ব্যবহার করতে পারে। অসুবিধা দেখো ব্যান্ডউইথ এখানে মানে তুলনামূলক কম। এছাড়া নেটওয়ার্কের পরিসর মানে কম কম যাতে 100 মিটার না 10 মিটারের মধ্যে আদান প্রদান করা যায়, যেটা ট্রান্সফারের ক্ষেত্রে কম নিরাপদ। আর এছাড়া তোমার নিরাপত্তা ঝুঁকিও থেকে যায়। আচ্ছা, তাহলে আমরা ব্লুটুথ সম্পর্কে ধারণা হলো। ব্লুটুথের পরে আমরা চলে যাব পরবর্তী টপিক, তার মানে ওয়াইফাই তে চলে যাব। ওয়াইফাই এর স্লাইডগুলো আমি প্রদর্শনের মাধ্যমে দেখাই। ব্লুটুথের পরে আমরা যাব হচ্ছে ওয়াইফাই তে। ওয়াইফাই এর পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। আচ্ছা, এবং এর যে স্ট্যান্ডার্ড এটা হচ্ছে IEEE 802.11। এবার আসো আমরা ব্লুটুথের ইসে চলে যাচ্ছি, সরি ওয়াইফাই এর গঠনে স্লাইডগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো ওয়াইফাই নিয়ে এখন আমি একটু তোমাদের সাথে কথা বলবো। ওয়াইফাই কি? ওয়াইফাই হচ্ছে একটা ল্যান ভিত্তিক ওয়্যারলেস ব্যবস্থা, বা এটাকে WLAN ও বলা হয়ে থাকে। ল্যান ভিত্তিক ওয়্যারলেস ব্যবস্থা, এই ব্যবস্থায় বহনযোগ্য কম্পিউটার যন্ত্রপাতির সাথে সহজে ইন্টারনেট যুক্ত করা যায়। আর ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড হচ্ছে একটা তারবিহীন ল্যান, যা IEEE 802.11 স্ট্যান্ডার্ডের। আচ্ছা, তার মানে আমি IEEE সম্পর্কে বলেছিলাম, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স। ওয়াইফাই এর আবিষ্কারক ডাচ বিজ্ঞানী ভিক্টর নিক হেরেস, এবং তার একটা বিখ্যাত গ্রন্থ দেখো দ্য ইনোভেশন জার্নি অফ ওয়াইফাই গ্রন্থে তিনি প্রথম ওয়াইফাই সম্পর্কে ধারণা দিয়েছিলেন। ওয়াইফাই এর ব্যবহার দেখো, ল্যাপটপ, এটা তো তোমরাই নিজেরাই জানো, ল্যাপটপ, স্মার্টফোন, পেরিফেরাল ডিভাইস, প্রিন্টার, MP3 প্লেয়ার, ভিডিও গেমস, কনসোল, ব্যক্তিগত কম্পিউটারে ব্যবহার করা যায়। এবার ওয়াইফাই এর বৈশিষ্ট্যগুলো খুব মনোযোগ সহকারে দেখতে হবে। ওয়াইফাই এর বৈশিষ্ট্য প্রথমেই দেখো স্ট্যান্ডার্ড উল্লেখ আছে, আমরা একটু আগেই জেনেছি ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.11। এটি একটি তারবিহীন প্রযুক্তি। এরপরে দেখো এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত, 2.4 থেকে 5 গিগাহার্টজ এর মধ্যে। আর এর কভারেজ এরিয়া খুবই মানে সীমিত, বলতে এখানে 100 মিটার, তবে এটাকে ক্ষেত্র বিশেষে 200 মিটার পর্যন্ত নেওয়া যেতে পারে। 50 থেকে 100 মিটার, ক্ষেত্র বিশেষে 200 মিটারও করা হয়ে থাকে। ওয়াইফাই এর সুবিধা দেখো, এটি সম্পূর্ণ তারবিহীন নেটওয়ার্ক ব্যবস্থা। ডিভাইসের মূল্য দিন দিন কমে আসছে, ভালো ফ্রিকোয়েন্সি পাওয়া যায়, বাধামুক্ত কথা বলা যায়, কেবল ব্যবহার না করে ব্যবহার করা সহজ। তারপরে দেখো হোটেল, ক্যাফে, ইউনিভার্সিটি, এয়ারপোর্ট, মার্কেট, অন্যান্য যে গুরুত্বপূর্ণ স্থানগুলি আছে, এই সমস্ত জায়গায় সহজে ব্যবহার করা যায়। আচ্ছা, ওয়াইফাই এর অসুবিধা দেখো, এর ডেটা পারাপারের গতি মধ্যমানের, বিস্তৃত এলাকা ব্যাপী ডেটা পারাপার করা যায় না। এরপর দেখো নেটওয়ার্কের মানে তুলনামূলক দুর্বল, ফলে নেটওয়ার্কের ঝুঁকি থেকে যায়। বিদ্যুৎ খরচ অন্যান্য স্ট্যান্ডার্ডের তুলনায় কিন্তু বেশি, আর অন্যান্য ডিভাইসে সিগন্যাল জ্যামের সৃষ্টি করে। এটা তো তোমরাই জানো যে একটা ওয়াইফাই জোনের মধ্যে যদি তুলনামূলক বেশি ডিভাইস ইউজ করলে কি তোমার ব্যান্ডউইথটা শেয়ার হয়ে যাচ্ছে, ফলে এখানে স্পিড তুলনামূলক কম পাওয়া যায়। তাহলে তোমরা এখান থেকে পড়বে ওয়াইফাই কি, এর সুবিধাগুলি আলোচনা করো। আচ্ছা, ওয়াইফাই এর পরবর্তী টপিক হচ্ছে ওয়াইম্যাক্স। দেখো ওয়াইফাই এর পরে আমরা ওয়াইম্যাক্স নিয়ে আলোচনা করব।
আচ্ছা খেয়াল করো, ওয়াইফাই এর পরে আছে হচ্ছে ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স এর ফুল মিনিং দেখো, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। এটি হচ্ছে একটা টেলিযোগাযোগ প্রযুক্তি যেটা পয়েন্ট টু পয়েন্ট থেকে শুরু করে পূর্ণাঙ্গ মোবাইল ফোন, সেলুলার ফোন, এই সমস্ত ডিভাইসের তারবিহীন তথ্য আদান প্রদান করা যায়। এবং এর স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.16। ভালো করে খেয়াল করো, IEEE 802.16। আচ্ছা এদের বৈশিষ্ট্য দেখো, এটি IEEE 802.16 স্ট্যান্ডার্ডের একটা WMAN প্রযুক্তি। WMAN হচ্ছে ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। কভারেজ এরিয়া 10 কিলোমিটার থেকে 50 কিলোমিটারের মধ্যে। আচ্ছা নেটওয়ার্ক কেবল মানে স্থাপনের দরকার হয় না এবং এই জন্য কেবলের তুলনায় সহজ ও সুবিধাজনক। আরেকটা বিষয় হচ্ছে ফুল ডুপ্লেক্সিং মোড ব্যবহার করা হয়, তার মানে একই সাথে উভয় দিক থেকে ডেটা আদান প্রদান করা যায়। আচ্ছা তাহলে এবার ওয়াইম্যাক্স এর ব্যবহার দেখো, সহজে বহনযোগ্য ডেটা ও টেলিকমিউনিকেশন সার্ভিসে, তারপরে কেবল এবং ডিজিটাল স্যাটেলাইট লিংকের পরিবর্তে ওয়্যারলেস ব্রডব্যান্ড ব্যবহার করা যায় এবং ব্রডব্যান্ড সংযোগের ক্ষেত্রে শহরে ও দেশের বিভিন্ন স্থানেও এটি ব্যবহার করা যায়। ওয়াইম্যাক্স এর সুবিধা দেখো, শতাধিক ব্যবহারকারী একক বেস স্টেশন ব্যবহার করে। নতুন ব্যবহারকারী অধিক দ্রুত যোগাযোগ করতে পারে। নেটওয়ার্কের গতি 70 Mbps, 10 থেকে 50 কিলোমিটার পর্যন্ত মানে কভারেজ এরিয়া। আর এটা একটা স্ট্যান্ডার্ড, যখন এটা একই ফ্রিকোয়েন্সিতে কাজ করে তখন মানে এর সিগন্যাল নয়েজ তুলনামূলক কম হয়। ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো ওয়াইফাই এর ওয়াইম্যাক্স এর অসুবিধা দেখো, ওয়াইফাই বলছি, ওয়াইম্যাক্স এর অসুবিধা, দূরত্ব বেশি হলে একাধিক বেস স্টেশনের প্রয়োজন। এটি অধিক ব্যয়বহুল এবং রক্ষণাবেক্ষণ খরচ বেশি। দুর্যোগপূর্ণ আবহাওয়াতে সিগন্যালের সমস্যা দেখা দেয় এবং অন্যান্য ওয়্যারলেস যন্ত্রপাতিতেও এটি বাধা সৃষ্টি করে। এবং ওয়াইম্যাক্স প্রযুক্তিতে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে এটি ব্যবহার করা হয়ে থাকে। এবার ওয়াইফাই ওয়াইম্যাক্স এর পার্থক্য, এটা খুব ভালোভাবে দেখতে হবে, কারণ ওয়াইফাই ওয়াইম্যাক্স এর পার্থক্যটা তোমরা যদি ভালো করে দেখো তাহলে এইখানের অধিকাংশ সমস্যার সমাধান করা যাবে। এবং তুমি এখান থেকে পার্থক্য পড়লে তুমি বৈশিষ্ট্য বলো, সুবিধা বলো, এভরিথিং এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। এবং আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তার সবকিছুই দেখো পার্থক্যের মধ্যে চলে এসেছে। ওয়াইফাই এর পূর্ণরূপ দেখো ওয়্যারলেস ফিডেলিটি, দেখতেই পাচ্ছ। আর ওয়াইম্যাক্স এর পূর্ণরূপ দেখো ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। আচ্ছা নেটওয়ার্কের মানে যে কভারেজ এরিয়া, এটা বা নেটওয়ার্ক সীমানা বা কভারেজ এরিয়া ওয়াইফাই এর ক্ষেত্রে তুলনামূলক কম, 50 থেকে 100 মিটার, তবে ক্ষেত্র বিশেষে এটা 200 মিটার হতে পারে। আর ওয়াইম্যাক্স এর কভারেজ এরিয়া দেখো 50 কিলোমিটার। আচ্ছা এরপরে 3 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট দেখো, ওয়াইফাই এর নেটওয়ার্ক ব্যবস্থা WLAN এর মতো। WLAN হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, তারবিহীন যে লোকাল এরিয়া নেটওয়ার্ক সেটা হচ্ছে WLAN, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর দেখো মানে ওয়াইম্যাক্স এর নেটওয়ার্ক ব্যবস্থা হচ্ছে WMAN এর মতো। WMAN হচ্ছে ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা এবং এর কভারেজ এরিয়া আমরা আগেই জেনেছি 50 কিলোমিটারের মধ্যে, এটা একটা পুরো শহরকে কভার করতে পারে। আচ্ছা এরপরে দেখো নেটওয়ার্কের খরচ কম। তারপর দেখো ওয়াইম্যাক্স এ কি নেটওয়ার্কের খরচ তুলনামূলক বেশি, মানে ব্যয়বহুল পদ্ধতি। ওয়াইফাই এর গতি তুলনামূলক কম আর ওয়াইম্যাক্স এর গতি তুলনামূলক বেশি। আর 6 নম্বর পয়েন্ট, ওয়াইফাই এর মাধ্যমে সীমিত এলাকার মধ্যে ফাইল শেয়ার করা যায়। আর ওয়াইম্যাক্স এর মাধ্যমে দ্রুত গতির ব্রডব্যান্ডের সাহায্যে ডেটা পারাপার, শব্দ, ভিডিও, অডিও আদান প্রদান করা যায়। আচ্ছা আবার বলি, ওয়াইফাই এর পূর্ণরূপ ওয়্যারলেস ফিডেলিটি আর ওয়াইম্যাক্স এর পূর্ণরূপ ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। আচ্ছা ওয়াইফাই এর কভারেজ এরিয়া খুব অল্প স্থান জুড়ে, আর ওয়াইম্যাক্স এর হচ্ছে প্রায় 50 কিলোমিটার জুড়ে। ওয়াইফাই এর ক্ষেত্রে সেটা 50 থেকে 100, ক্ষেত্র বিশেষে 200। 3 নম্বর খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ওয়াইফাই এর নেটওয়ার্ক ব্যবস্থা WLAN এর মতো, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর ওয়াইম্যাক্স এর নেটওয়ার্ক ব্যবস্থা WMAN এর মতো, ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা নেটওয়ার্কের খরচ ওয়াইফাই এর কম, ওয়াইম্যাক্স এর বেশি। ওয়াইফাই এর গতি কম, ওয়াইম্যাক্স এর গতি বেশি। অল্প জায়গার মধ্যে ফাইল শেয়ার করা যায় আর এটা বিস্তৃত এলাকার মধ্যে দ্রুত শব্দ, ভিডিও, অডিও আদান প্রদান করা যায়। এবার প্রযুক্তিগত পার্থক্যে আসো। প্রথমে স্ট্যান্ডার্ডের পার্থক্য। ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড দেখো IEEE 802.11 আর ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড দেখো IEEE 802.16।
আচ্ছা, ম্যাক্সিমাম স্পিড ওয়াইফাই এর 54 এমবিপিএস আর ওয়াইম্যাক্স এর 10 থেকে 100 এমবিপিএস। কভারেজ এরিয়া বা রেঞ্জ হচ্ছে ওয়াইফাই এর 100 থেকে 200 মিটার আর ওয়াইম্যাক্স এর হচ্ছে 50 কিলোমিটার। এখানে 40 দিবে না, এটা দিবে 50 কিলোমিটার। কভারেজ এরিয়া ইনডোর আর ওয়াইম্যাক্স এর ক্ষেত্রে এটা আউটডোর। ইউজার 100 আর ওয়াইম্যাক্স এর ক্ষেত্রে এটা 1000 বা তার বেশি। সার্ভিস লেভেল নাই, কিন্তু ওয়াইম্যাক্স এর সার্ভিস লেভেল আছে। ওকে, তাহলে এখান থেকে ওয়াইম্যাক্স কি সুবিধা অসুবিধা পড়বে। তবে তোমরা যদি ওয়াইফাই ওয়াইম্যাক্স এর পার্থক্যটা পড়ে ফেলো তাহলে আর কিছু এখানে প্রয়োজন হচ্ছে না। তোমরা যদি শুধু ওয়াইফাই আর ওয়াইম্যাক্স এর পার্থক্যটা পড়তে পারো তাহলে এখান থেকে অনেক কিছু মানে সুবিধা পাওয়া যায়। তারপরে ওয়াইফাই সম্পর্কে আমি আবার একটু বলে দেই। ওয়াইফাই হচ্ছে কি ওয়্যারলেস ফিডেলিটি, পূর্ণরূপ ওয়্যারলেস ফিডেলিটি। আর এর মানে নেটওয়ার্ক হচ্ছে কি ডাব্লু ল্যান এর মতো। তার মানে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। কভারেজ এরিয়া 50 থেকে 100 মিটার বা ক্ষেত্র বিশেষে 200 মিটারও হয়ে থাকে। ক্ষেত্র বিশেষে এটা 200 মিটারও হয়ে থাকে। এবং এর স্ট্যান্ডার্ড হচ্ছে ওয়াইফাই এর IEEE 802.11। আচ্ছা, আমরা এগুলো জেনেছি। এবং এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে তোমার 2.4 থেকে 5 গিগাহার্টজ এর মধ্যে। আচ্ছা, এটা আমরা ওয়াইফাই সম্পর্কে জেনেছি এই বিষয়গুলি। আচ্ছা, এবার আসো ওয়াইফাই পরে আমি সংক্ষেপে আবার একটু লিখে যাচ্ছি বোর্ডে। ওয়াইফাই ওয়্যারলেস ফিডেলিটি। আচ্ছা, এটা কি ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। কভারেজ এরিয়া 50 থেকে 100 মিটার, ক্ষেত্র বিশেষে 200 মিটার। আর স্ট্যান্ডার্ড IEEE 802.11। আর তোমার ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 2.4 থেকে 5 গিগাহার্টজ এর মধ্যে। আচ্ছা, এবার ওয়াইফাই এর পরে আসো হচ্ছে ওয়াইম্যাক্স নিয়ে একটু আলোচনা করি। ওয়াইম্যাক্স খেয়াল করো, ওয়াইম্যাক্স এর ফুল মিনিং কি? ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারপ্রেটেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। আমার স্পেলিং এ সমস্যা হতে পারে, আমি একটু স্পেলিংটা দেখে নিই। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড একই সাথে, ওয়ার্ল্ড ওয়াইড আলাদা নেই। ওয়ার্ল্ড ওয়াইড এটা দেখার জন্য আমি ইন্টারপ্রেটেবিলিটি। ইন্টারপ্রেটেবিলিটি ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, এটা হচ্ছে ওয়াইম্যাক্স এর পূর্ণরূপ। এর নেটওয়ার্ক ব্যবস্থা হচ্ছে ডাব্লু ম্যান এর মতো। ডাব্লু ম্যান হচ্ছে ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.16 আর কভারেজ এরিয়া হচ্ছে 50 কিলোমিটার এর মধ্যে। এই ইনফরমেশন গুলো জানা আমাদের দরকার। ওয়াইম্যাক্স এর পূর্ণরূপ দেখো, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারপ্রেটেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। আচ্ছা, এর মানে নেটওয়ার্ক ব্যবস্থা ডাব্লু ম্যান এর মতো, ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক।
এবং স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.16 এবং কভারেজ এরিয়া হচ্ছে 50 কিলোমিটার। আচ্ছা ওকে বন্ধুরা, আমরা তাহলে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স সম্পর্কে ধারণা অর্জন করলাম। এখন কিছু মোবাইল জেনারেশন নিয়ে একটু আলোচনা করব, কারণ আমি বলেছিলাম ওয়্যারলেস কমিউনিকেশন দুই ধরনের, একটা হচ্ছে হটস্পট প্রযুক্তি আর একটা হচ্ছে মোবাইল কমিউনিকেশন। তা আমরা হটস্পট প্রযুক্তি নিয়ে গতদিনও আলোচনা করেছিলাম, তবে গতদিনের আলোচনাটা অনেকের একটু মানে আবার রিপিট করতে চেয়েছে, মানে বলেছে, যে কারণে আমি আবার আজকে একটু রিপিট করলাম। এবং এখন আমি একটু মোবাইল কমিউনিকেশনে চলে যাব। তাহলে সবাই একটু আবার স্লাইডের দিকে খেয়াল করো, মোবাইল কমিউনিকেশনের দিকে আমি আবার একটু চলে যাচ্ছি। আচ্ছা দেখো, এর পরবর্তী টপিকটা হচ্ছে আমাদের মোবাইল জেনারেশন বা মোবাইল ফোন বা মোবাইল প্রযুক্তি, এটা নিয়ে এখন আমাদের আলোচনা। আচ্ছা এবার আসো আমরা তাহলে মোবাইল প্রযুক্তিটা নিয়ে এখন একটু কথা বলি। দেখো সেলুলার ফোন বা সেল ফোনের ইতিহাস শুরু হয়েছে 1920 সালে রেডিও, মোবাইল রেডিও আবিষ্কারের মাধ্যমে। তার মানে মোবাইল রেডিও বলতে এখানে তোমার মার্কনি সাহেব, যে ইতালির বিজ্ঞানী মার্কনি সাহেব যে রেডিও আবিষ্কার করেছিলেন, এরপর থেকে মানুষের মধ্যে মানে ধারণা চলে আসলো যে কিভাবে তারবিহীন যোগাযোগ করা যায়, আরো উন্নত করা যায়। এবং 1940 সালে তোমরা নিশ্চয়ই মটোরোলা মোবাইল কোম্পানির নাম শুনেছো। এই মটোরোলা মোবাইল কোম্পানি যিনি প্রতিষ্ঠাতা, সেই মার্টিন কুপার, উনি 1940 সালে তোমার এই মোবাইল ফোন আবিষ্কার করেন এবং তাকেই কিন্তু মোবাইল ফোনের জনক বলা হয়ে থাকে, মার্টিন কুপার। দেখো 1950 সালে অবশ্য ইউরোপ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রথম এই মোবাইল ফোনের ব্যবহার শুরু করেন। আচ্ছা আবার বলি, সেলুলার ফোনের ইতিহাস হচ্ছে 1920 সালে মোবাইল রেডিও আবিষ্কারের পর থেকেই। এবং 1940 সালে মার্টিন কুপার, মটোরোলা মোবাইল ফোনের যিনি প্রতিষ্ঠাতা, তিনি প্রথম এই মোবাইল ফোন আবিষ্কার করেন। এবং 1950 সালে ইউরোপ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে আমেরিকান সেনাবাহিনী এই মোবাইল ফোন প্রথম ব্যবহার করেছিলেন। আচ্ছা মোবাইল শব্দটির অর্থ কি? মোবাইল শব্দের অর্থ হচ্ছে চলমান বা ভ্রাম্যমান। এই কথাটা আমরা আগে মানে মোবাইলের ক্ষেত্রে অনেকেই জানি বিষয়টা। মোবাইল শব্দের অর্থ চলমান বা ভ্রাম্যমান। আচ্ছা এবার আসো, সেলুলার নেটওয়ার্ক প্রযুক্তি কাকে বলে? বা এটা অনেক সময় এক মার্কের কোশ্চেনে আসে যে সেলুলার নেটওয়ার্ক প্রযুক্তি কাকে বলে। খেয়াল করো, দুটি চলনশীল ডিভাইস অথবা একটা চলনশীল ডিভাইস একটা স্থির ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদানের লক্ষ্যে ডিজাইনকৃত সিস্টেমকেই বলা হয়ে থাকে মানে মোবাইল টেলিফোন সিস্টেম। চলমান ডিভাইসকে বলা হয় মোবাইল স্টেশন বা মোবাইল ফোন বা মোবাইল সেট, আর স্থির ডিভাইসকে বলা হয় ল্যান্ড ফোন সেট বা ল্যান্ড ইউনিট। আমি আবার বলি, দুটি চলনশীল ডিভাইস অথবা একটা চলনশীল ও একটা স্থির ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদানের লক্ষ্যে ডিজাইনকৃত সিস্টেমকেই সেলুলার মোবাইল সিস্টেম বা মোবাইল টেলিফোন সিস্টেমও বলা হয়ে থাকে। চলমান ডিভাইসটা হচ্ছে মোবাইল স্টেশন আর বা মোবাইল সেট, আর স্থির ডিভাইসটা হচ্ছে ল্যান্ড ইউনিট বা ল্যান্ড সেট। ওকে, তবে মোবাইল ফোন নিয়ে আলোচনার আগে, মোবাইল জেনারেশন নিয়ে আলোচনার আগে আমাদের আরো কিছু বিষয় একটু জানতে হবে, সেটা আমি একটু আজকে মানে আলোচনায় করে যাচ্ছি বোর্ডে। পরবর্তীতে আমি এগুলো মানে কিছু অ্যাব্রিভিয়েশনের মানে ফর্মটা আমি এখন ফুল ফর্মটা দেখাবো। এগুলো পরবর্তী ক্লাসে আমাদের এইগুলো কাজে লাগবে, কারণ পরবর্তী ক্লাসে আমরা মোবাইল জেনারেশনটা নিয়ে আলোচনা করব। তার আগে কিছু টেকনিক্যাল টার্ম আমাদের একটু জানতে হবে। তা আসো এখন আমি একটু সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমে আসো TDMA, টাইম ডিভিশন মাল্টিপল
TDMA, time division multiple access, TDMA, time division multiple access। আচ্ছা, এরপরে আসলো CDMA, code division multiple access, ACCESS। PDMA, polarization division multiple access। আচ্ছা, CDMA, PDMA, TDMA, FDMA, এটাও খুব গুরুত্বপূর্ণ, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। ওকে, এরপরে হচ্ছে জিএসএম হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, জিএসএম, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। আচ্ছা, এরপর হচ্ছে ইডিজিই, এস, এটা এস প্রযুক্তি থার্ড জেনারেশনে খুব জনপ্রিয় একটা প্রযুক্তি ছিল থার্ড জেনারেশনের মোবাইলে। এনহ্যান্সড ডেটা রেটস ফর গ্লোবাল ইভলিউশন, enhanced data rates for global evolution। আচ্ছা, এরপরে হচ্ছে LTE, ফোর্থ জেনারেশনে খুব দরকার, লং টার্ম ইভলিউশন। HSPA, হাই স্পিড প্যাকেট অ্যাক্সেস। হাই স্পিড প্যাকেট অ্যাক্সেস, HSPA। আচ্ছা, তারপরে SIM, সিম, সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। আচ্ছা, তাহলে এই জাতীয় যে অ্যাব্রিভিয়েশন গুলো আছে এদের ফুল ফর্ম গুলো তোমাদের একটু জানতে হবে। আমি পরের ক্লাসে যখন মোবাইল জেনারেশন নিয়ে আলোচনা শুরুতে এগুলো নিয়ে একটা বিস্তারিত আলোচনায় যাব, এগুলো কি কাজে ব্যবহৃত হয়। আচ্ছা, তাহলে আজকে শুধু অ্যাব্রিভিয়েশনের ফর্ম গুলো জানো, পরের দিন আমি এই সম্পর্কিত বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে একটা আলোচনায় যাব। তো বন্ধুরা, আজকে আর আমাদের আলোচনা দীর্ঘায়িত করছি না, আজকে আমরা এই পর্যন্তই রাখবো। আজকে একটু ছোট ক্লাস নিচ্ছি, তবে আমরা শুক্রবার দিন একটা ক্লাস নিব, যেহেতু আমাদের শনিবারের ক্লাসটা মিস হওয়ার কারণে আমি এই ক্লাসটা শুক্রবারে একটা অতিরিক্ত ক্লাস নেব। তো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি।